17 দিন ধরে অরক্ষিত রাজধানীর রেড জোন, দ্রুত করোনা ছড়ানোর শঙ্কা বিশেষজ্ঞদের। করোনায় বাজারে ওষুধ সংকট, দামও বেশি, চাহিদা বাড়ায় ঘাটতি, দাবি বিক্রেতাদের। চিকিৎসক হত্যার প্রতিবাদে খুলনায় সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ, রোগীর ভোগান্তি। করোনায় স্বাস্থ্য সুরক্ষায় কমবে কোরবানির পশুর হার, ভারত থেকেও আসবে না পশু। এবং করোনায় বিশ্বে মৃত 4.5 লাখ ছাড়ালো, 24 ঘন্টায় মারা গেছেন 5,000-এর বেশি। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে টানা 1 ঘন্টা আপনাদের সাথে আছি সঞ্চারী মজুমদার। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। ঢাকায় রেড জোন ঘোষণা হলেও লকডাউন কার্যকরের সিদ্ধান্ত হয়নি এখনো। তবে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জোনভিত্তিক লকডাউন বাস্তবায়নে প্রস্তুত থাকার। সংক্রমিত এলাকা পুরো লকডাউন না করে সাবজোনে ভাগ করার ওপর গুরুত্ব দেন তিনি। এদিকে সিদ্ধান্তের 17 দিন পরও লকডাউন কার্যকর না করায় সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। স্বাস্থ্য বিভাগ থেকে ঝুঁকিপূর্ণ এলাকা নির্ধারণ করে দেয়া হলেও বাস্তবায়নকারী সংস্থাগুলো সুনির্দিষ্টকরণের নামে সময়ক্ষেপণ করছে। এসব জোনের ভেতর সুনির্দিষ্ট ম্যাপিং করতে কতদিন লাগবে তাও নিশ্চিত করে বলতে পারছে না কেউ। রাজধানীর রেড জোনগুলো অরক্ষিত অবস্থায় আছে। এই অবস্থায় পরিস্থিতি আরো ভয়াবহ হবে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ছোট ছোট এলাকা লকডাউন করলে সংক্রমণ প্রতিরোধে সফলতা আসবে না বলেও মত তাদের। যে সরকার কয়েকদিন যাবত চিন্তা করছেন যে বাংলাদেশকে 3 ভাগে ভাগ করে লাল হলুদ সবুজ 3টি ভাগ করে সংক্রমণের মাত্রা অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। সেটা খুবই ভালো উদ্যোগ বলে আমি মনে করি। তবে যেটা দরকার যে এই উদ্যোগগুলো খুব দ্রুত নেওয়া দরকার, এবং আমরা যেটা খেয়াল করছি যে সরকার যেটা বলছে যে ক্ষুদ্র ক্ষুদ্র এলাকাগুলোকে আসলে লকডাউন করা হবে। সেক্ষেত্রে আসলে এটার কার্যকারিতা কতটা হবে সেটা নিয়ে কিছু সন্দেহ আছে। এদিকে সকালে পূর্ব রাজাবাজার পরিদর্শন শেষে উত্তরের মেয়র জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছ থেকে সুনির্দিষ্ট জোনিং ম্যাপ না পাওয়াতেই বিলম্ব হচ্ছে লকডাউন করতে। চূড়ান্ত ম্যাপ পেলেও তা কার্যকর করতে সময় লাগবে আরো 2 থেকে 3 দিন। তবে সবগুলো এলাকা একসাথে লকডাউন করা সম্ভব নয় বলেও জানান তিনি। স্বাস্থ্য দপ্তরকে যে আপনারা যাদের থেকে আপনারা কালেকশন করছেন, আমাদের স্যাম্পল কালেকশন, যারা পজিটিভ হচ্ছে তাদের তো নিশ্চয়ই আপনাদের কাছে লিস্টটা আছে। কিন্তু যেহেতু আমরা বলেছি আরো কনফাইন করে দেওয়ার জন্য, কোন বাড়ি, কোন লেন, কোন মহল্লা, কোন ওয়ার্ডের মধ্যে, এটিতে তারা কিন্তু সময় নিয়ে নিচ্ছে। কারণ আমি কিন্তু চাইলে কিন্তু পুরো উত্তরা কিন্তু লকডাউন কিন্তু ইজ ভেরি ভেরি বাস্তব সম্মুখে চিন্তা করতে হবে আমাদের। রেড জোনে কোন কোন এলাকা লকডাউন করা হবে তা চিহ্নিত করে সুনির্দিষ্ট কোনো নকশা স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দেওয়া হয়নি বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। সংক্রমণের সংখ্যা অনুযায়ী রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন ঘোষণা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়। যে এলাকাটাতে যে সংক্রমণ আছে শুধুমাত্র সেই এলাকাটাই যেন লকডাউন করে। 10টা সাবজোন করেন, তাহলে 10টা সাবজোনের মধ্যে যদি 3টা সাবজোন যদি ইনফেক্টেড এরিয়া বেশি থাকে তাহলে সেটাকে রেড জোন ঘোষণা করলেন। জোন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্তের পর 9 জুন থেকে পূর্ব রাজাবাজারে পরীক্ষামূলকভাবে চলছে লকডাউন। বর্তমানে এই এলাকায় করোনা আক্রান্তের সংখ্যা 63 জন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লকডাউন নিয়ে আরো জানাতে রাজধানীর মিরপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। রায়হান, ঢাকায় কিন্তু সর্বপ্রথম মিরপুরে এই করোনা রোগী শনাক্ত হয়েছিল এবং এখনো এটি রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, কিন্তু তবুও সেই এলাকাকে কেন লকডাউন দেয়া হচ্ছে না? আর লকডাউন বাস্তবায়নে প্রস্তুত থাকতে সরকারি নির্দেশের বিষয়ে কোনো তথ্য জেনেছেন কিনা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে? দেখুন, আমি আসলে এখন আছি রাজধানীর পূর্ব রাজাবাজারে। এই পূর্ব রাজাবাজারটি কিন্তু জোনভিত্তিক লকডাউন করার প্রথম এই পূর্ব রাজাবাজারকে আসলে লকডাউন করা হয়েছে। আমি যদি এখানকার চিত্র একটু দেখাই তাহলে আসলে এই রাজাবাজারে কিন্তু প্রথম পরীক্ষামূলকভাবে 9 তারিখ থেকেই
লকডাউন করার সিদ্ধান্ত নেওয়া হয় তারপর থেকেই এই এলাকাটি এখন পর্যন্ত লকডাউন অবস্থাতেই রয়েছে। এখানে একটি বিষয় হচ্ছে, গতকালকে এই এলাকাটি পরিদর্শন করতে স্থানীয় সরকার মন্ত্রী এবং ঢাকা উত্তরের যিনি মেয়র রয়েছেন তিনি এসেছিলেন। তারা জানিয়েছিলেন যে গতকালকে রাতেই তাদের একটি বৈঠক আসে, বৈঠকের পরে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি, স্থানীয় মন্ত্রী যেটি জানিয়েছেন যে এখনো তারা সেই সিদ্ধান্তে পৌঁছতে পারেনি যে কবে নাগাদ এই লকডাউন কার্যকর করা হবে এবং তার সঙ্গে এই কবে নাগাদ কার্যকর করা হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বিষয়টি সেটিও তারা এখন পর্যন্ত নিতে পারেনি। বরং তারা যেটি বলছেন, তারা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধি যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, প্রত্যেককে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন, প্রত্যেককে আহ্বান জানিয়েছেন তারা যাতে খুব দ্রুত সময়ের মধ্যে এই সিদ্ধান্ত আসলে তারা যাতে সেটি কার্যক্রম বাস্তবায়ন করতে পারে। তো সেই বিষয়ে কিন্তু কবে নাগাদ সিদ্ধান্ত আসবে, 17 দিন হয়ে গেছে। আপনি নিশ্চয়ই জানেন যে জোন ভিত্তিক লকডাউনের সিদ্ধান্ত এসেছিল। ঢাকা সহ সারা দেশকে 3 ভাগে ভাগ করে এটি লকডাউন কার্যক্রম করার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে অন্যান্য যে সকল কর্তৃপক্ষ আছে তাদের মধ্যে একটি সমন্বয়হীনতা কিন্তু খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। গতকালকে ঢাকার উত্তরে মেয়র তিনি স্পষ্ট করে বলছিলেন যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় লকডাউন করা হবে তার সুনির্দিষ্ট কোনো নির্দেশনা না থাকায়, কোনো ম্যাপিং না থাকায় তারা কিন্তু আসলে লকডাউন করতে পারছে না। সেই ক্ষেত্রে এখন পর্যন্ত বোঝাই যাচ্ছে যে আরো হয়তো 3 থেকে 4 দিন কিংবা 5 দিন সময় লেগে যাবে এই এলাকাগুলোকে লকডাউন করতে। সেই ক্ষেত্রে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন ইতিমধ্যে 17 দিন ধরে পুরো ঢাকা বা যদি রেড জোন এলাকা যেগুলোকে বলা হচ্ছে সেগুলো কিন্তু অরক্ষিত অবস্থায় আছে। সেখানকার সাধারণ মানুষ যারা আছেন তারা কিন্তু বের হচ্ছেন। তো সেই জায়গায় কিন্তু এটি ঝুঁকি বেড়ে যাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু আসলে বাড়ছে। তার সঙ্গে সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন, কিন্তু এই ঝুঁকি বাড়ার সম্পর্কটা যেটা বেড়ে যাচ্ছে সেটি কিন্তু কমানো একেবারে সম্ভব হবে না। যত দ্রুত সম্ভব এটিকে লকডাউন করে ফেলতে হবে। সেই ক্ষেত্রে ছোট ছোট না করে একটু বড় এলাকাকে যদি করা যায় সেটি বেশি সুফল মিলবে, এমনটাই কিন্তু বলছেন বিশেষজ্ঞরা। রাজধানীর লকডাউন পরিস্থিতি নিয়ে মিরপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী খালেদ রায়হান। করোনা সংক্রমণ রোধে দেশের 9 জেলায় বিভিন্ন এলাকায় চলছে লকডাউন। এর মধ্যে রয়েছে লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গা। এ বিষয়ে আরও জানাতে আমরা এখন সরাসরি লক্ষ্মীপুর এবং চুয়াডাঙ্গায় যুক্ত হচ্ছি। লক্ষ্মীপুর থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, লক্ষ্মীপুরে লকডাউন কার্যকরে প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিচ্ছে, আর সেই জেলায় করোনা সংক্রমণের সার্বিক তথ্য নিয়ে আমাদের জানাবেন। আজকে লক্ষ্মীপুরে যে 3 দিন যে লকডাউনের যে কার্যকর সেটি চলছে। তো আসলে লক্ষ্মীপুরের যে 5টি উপজেলা এবং 7টি পৌরসভায় কিন্তু গত 16 তারিখ সকাল 6টা থেকে লকডাউনের যে কার্যকর সেটি শুরু হয়। এখন আজকে সকালে আমরা বিভিন্ন যে ওয়ার্ডে খবর নিয়েছি, বিশেষ করে লক্ষ্মীপুর শহরের যে পৌরসভা রয়েছে, পৌরসভা 6 নং এবং যে 7, 11 এবং 15 নং ওয়ার্ড পুরোপুরি লকডাউন ঘোষণা করা হচ্ছে এবং সে অনুপাতে চলছে। আর পাশাপাশি 1, 2 এবং যে 5 নম্বর ওয়ার্ড কিন্তু আংশিক লকডাউন ঘোষণা করা হয়েছে। এর বাইরে লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর, রায়পুর এবং রামগঞ্জ চলছে, কিন্তু এর মধ্যে 3টি পৌরসভা এবং 15টি ইউনিয়নে কিন্তু এই লকডাউন চিহ্নিত করে তার কার্যক্রম চালাচ্ছে। কিন্তু আজকে পর্যন্ত লক্ষ্মীপুরে 23 জন নতুন আক্রান্ত হয়েছে করোনা। এই সহ মোট আক্রান্ত সংখ্যা 503 জন, আর মারা গেছে এখন পর্যন্ত 10 জন। আর বিভিন্ন করোনা উপসর্গ নিয়ে মারা গেছে এখন পর্যন্ত প্রায় 50-এর মতো ব্যক্তি। তো আমরা এই বিষয়ে কিন্তু কথা বলেছি। এখানকার কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার মেয়র যে আবু তাহের এবং এই যে 6 নং ওয়ার্ড কাউন্সিলর আবুল খায়ের স্বপনের সাথে। তারা জানিয়েছেন যে এই অবরুদ্ধ করার জন্য বা লকডাউন বাস্তবায়ন করার জন্য স্থানীয় কাউন্সিলর এবং মেয়র এবং প্রশাসনের নেতৃত্বে তারা কাজ করছেন। পাশাপাশি যেন লোকজন ঘর থেকে বের না হতে পারেন এবং তাদের যে অন্যান্য যে খাদ্য সামগ্রী রয়েছে বা ওষুধ সরবরাহ রয়েছে সেগুলা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে 6 নং ওয়ার্ডের কাউন্সিলর নেতৃত্বে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গঠন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে কিন্তু এই যে বাড়ি বাড়ি কিন্তু তারা যে খাদ্য সামগ্রী পৌঁছানো হচ্ছে, মাছ, কাঁচা বাজার বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো দেওয়ার ব্যবস্থা করছেন। পাশাপাশি কিন্তু রামগতি এবং রায়পুর, রামগঞ্জ পৌরসভায় কিন্তু একই অবস্থা লকডাউন কার্যকর হচ্ছে। কিন্তু এর বাইরে কিন্তু যে ইউনিয়নগুলো এখনো লকডাউনের আওতা আনা হয় নাই বা অর্থাৎ ইয়েলো জোনে নিয়ন্ত্রিত রয়েছে সেগুলোর দিকেও নজর দেওয়ার জন্য স্থানীয় এলাকাবাসী জানিয়েছে। তো আসলে যদি লকডাউন সত্যিকার অর্থে বাস্তবায়ন না করা যায় তাহলে কিন্তু ওই যে করোনার যে
প্রভাব যে প্রতিরোধ সেটি কিন্তু কোনোভাবে প্রতিরোধ করা সম্ভব নয়। কিন্তু এখানে পুলিশ বা যে স্থানীয় যে প্রশাসন রয়েছেন, জেলা প্রশাসন, তাদের নেতৃত্বে কিন্তু তারাও কিন্তু মাঠে রয়েছেন এবং তারাও কাজ করছেন। যে স্বাস্থ্য বিভাগের যে পক্ষ থেকে কাজ করা হচ্ছে, সিভিল সার্জন আমাকে জানিয়েছেন যে যদি স্বাস্থ্যবিধি না মানা হয় তাহলে কিন্তু করোনা প্রতিরোধ করা সম্ভব না। যদি স্বাস্থ্যবিধি মেনে মানুষজন ঘর থেকে বের হয় এবং মাস্ক এবং হ্যান্ড গ্লাভস এবং স্যানিটাইজার ব্যবহার করে যদি স্বাস্থ্যবিধি মেনে চলে তাহলে হয়তো মানে এই করোনা প্রতিরোধ করা সম্ভব। তো আসলে সবাই সহযোগিতা করছে, এখন পর্যন্ত কার্যকরী ভাবে কিন্তু লকডাউন লক্ষ্মীপুরে চলছে। আব্বাস, সঙ্গেই থাকুন। এবার যাচ্ছি চুয়াডাঙ্গায় মানিক আকবরের কাছে। মানিক, আনুষ্ঠানিক ঘোষণা করেও লকডাউনের পরিধি সেখানে সীমিত করা হয়েছে, এর আসলে কারণটা কি, আর সেখানকার সাধারণ মানুষ লকডাউন কতটুকু মেনে চলছেন? হ্যাঁ, আমি আপনাকে জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গার দর্শনা পৌরসভার দুটি ওয়ার্ড, যেটা হচ্ছে 5 আর 7 নম্বর ওয়ার্ড, আনুষ্ঠানিকভাবে 5 আর 7 নম্বর ওয়ার্ডকে লকডাউন হিসাবে ঘোষণা করা হয়েছে। আজকে তার তৃতীয় দিন। তো লকডাউন হিসাবে ঘোষণা করার পর সেখানে দেখা গেছে মানুষের ভিতরে সচেতনতা খুব কম। মাইকিং করে বলা হয়েছে যে 5 এবং 7 নম্বর এই দুটি ওয়ার্ড লকডাউন, এখানকার মানুষ কোন ক্রমে বাইরে আসবেন না, তারা থাকবেন নিরাপদে ঘরের নিজ নিজ বাড়িতে অবস্থান করবেন, কিন্তু মানুষের ভিতরে সচেতনতা নেই। তো পাশাপাশি এটাও লক্ষ্য করা গেছে যে প্রশাসনের পক্ষ থেকে আইন প্রয়োগের দিকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি, বরং মানুষকে সচেতন করার চেষ্টা করা হয়েছে। এবং এই দুটি ওয়ার্ডের মধ্যে যে 3টি পাড়ায়, এর মধ্যে আছে পরানপুর, ঈশ্বরচন্দ্রপুর এবং দর্শনা থানা এলাকা, এই 3টে এলাকায় আক্রান্তের সংখ্যা বেশি। এই কারণে সীমিত করে ওই 3টে এলাকার মানুষ যাতে ঘরের বাইরে না আসে সেই দিকটা নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। তো এর পাশাপাশি আমি আপনাকে চুয়াডাঙ্গার করোনা পরিস্থিতিটা একটু জানিয়ে রাখি যে চুয়াডাঙ্গা জেলায় এখন পর্যন্ত আক্রান্ত 164 জন, এর মধ্যে গতকালে আক্রান্ত হয়েছে 17 জন। তো এই 17 জন নিয়ে 164 জন আক্রান্ত এবং করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 2 জন। এর মধ্যে ইতিমধ্যেই একজনের প্রতিবেদন এসছে, তিনি করোনা রোগে আক্রান্ত ছিলেন। আরেকজন গতকাল মারা গেছে, ওটা আমরা আজকে হয়তো আরো কিছুক্ষণ পর জানতে পারবো যে তিনি আসলে করোনা রোগে আক্রান্ত ছিলেন কিনা। তো এই অবস্থার ভিতরে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে মানুষকে সচেতন থাকতে হবে, ঘরে থাকতে হবে। এই ছিল আমার কাছে। তো এই অবস্থার ভিতরে স্বাস্থ্য বিভাগ থেকে বলা হচ্ছে মানুষকে সচেতন থাকতে হবে, ঘরে থাকতে হবে। এই ছিল আমার কাছে। লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন করোনার পরিস্থিতি নিয়ে আমাদের সহকর্মীরা। করোনার চিকিৎসায় প্রয়োজনীয় অনেক ওষুধের সংকট দেখা দিয়েছে। ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগে দামও বাড়িয়ে দিয়েছে। তবে বিক্রেতাদের দাবি, হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় এই ঘাটতি তৈরি হয়েছে। এ অবস্থায় বাজারে তদারকি বাড়ানোর ঘোষণা দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। 50ঊর্ধ্ব মনোয়ারা বেগম, তার ছেলে করোনা উপসর্গ নিয়ে কয়েকদিন ধরে বাসায় আইসোলেশনে আছেন, তাই এসেছেন ওষুধ কিনতে। কিন্তু একাধিক ফার্মেসি ঘুরেও মিলছে না। তো ছেলে এটা মেসেজ দিয়ে কি ডাক্তার টানছে নাকি বন্ধুর টানছে জানি না, আমার দিয়ে বলছে মা এই ওষুধ রাখ না দাও। এই ওষুধটা খুঁজে পাচ্ছি না, আমি আমি মুক্তিযোদ্ধা টাওয়ারে থাকি, কিন্তু পুরা কলেজ গেট খুঁজলাম, পাইনি। বাধ্য হয়ে বিকল্প ওষুধ সংগ্রহ করতে হয়েছে তাকে। এই নারীর মতো বিভিন্ন ক্রেতাদের অভিযোগ, করোনা সংকট শুরুর পর থেকেই ফার্মেসিগুলোতে মিলছে না কাঙ্ক্ষিত ওষুধ। সিভিট পাচ্ছি না, এসএমসি গ্রুপের সিভিট, ওইটা সবাই পছন্দ করে ওইটা। আর এই যে রেগুলার ওষুধগুলো একটু কম পাওয়া যায়। করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা সব ওষুধ পাচ্ছেন, কিন্তু যারা বাসায় চিকিৎসা নিচ্ছেন তাদের পড়তে হচ্ছে বিপাকে। ঢাকার অনেক ফার্মেসিতে পরিচিত অনেক ওষুধই পাওয়া যাচ্ছে না, আবার অনেকে বেশি দামে বিক্রি করছেন। সিবিট স্কোয়ারের 1 পিসও দেয় না, ওরা দেয়ই না। মার্কেটে পর্যাপ্ত পরিমাণ আছে, ওভার রেট। ডক্সিসাইক্লিন সব কোম্পানির আছে মার্কেটে, ওভার রেট, কিন্তু আমরা দিতে পারতেছি না। আমরা প্রতিদিন অর্ডার দিচ্ছি, বাট আমাদেরকে মাল দিতে পারতেছে না। ওরা বলতেছে শর্ট সাপ্লাই। কেন শর্ট সাপ্লাই হচ্ছে এটার জবাব তো আমরা নিতে পারতেছি না কোম্পানির কাছ থেকে। ধরুন লাগবে 1 পাতা 3 পাতা কিনতেছে, মানে এইভাবে করে এই প্রোডাক্টের যে চাহিদাগুলো এর চেয়ে মানে মার্কেটে মানে শর্ট পড়ে যেতেছে। ওষুধের পাশাপাশি জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজারের দামও বেড়েছে। এছাড়া শ্বাসকষ্টের জন্য ব্যবহৃত নেবুলাইজার মেশিনের দাম বেড়েছে 500 থেকে 1000 টাকা পর্যন্ত। এসব দেখভালের দায়িত্বে থাকা ওষুধ প্রশাসন অধিদপ্তর অবশ্য স্বীকার করছে কিছু ওষুধের সরবরাহ ঘাটতির কথা। শর্টেজ আছে কিছু, আমরা চেষ্টা করছি এগুলোর সাপ্লাইয়ের জন্য ঠিকঠাক মতো থাকে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি, হয়তো কোনো সময় শর্ট হয়, আবার যখন সাপ্লাইটা যায় তখন আবার চলে আসে। কিন্তু
এগুলোর সারা দেশব্যাপী কোনো শর্টেজ নাই। আমাদের সাপ্লাই, আমাদের প্রোডাকশন এবং সাপ্লাই চেন এখন পর্যন্ত ইনট্যাক্ট আছে এবং এই পরিস্থিতি আমরা মোকাবেলা করতে পারবো। তিনি দাবি করেন কোনো ওষুধের দাম যাতে বেশি রাখা না হয় সেজন্য নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর স্বজনদের হামলায় ডাক্তার আব্দুর রাকিব উদ্দিন নিহতের প্রতিবাদে খুলনার সব চিকিৎসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে বিএমএ। তবে চালু থাকবে জরুরি সেবা ও করোনা চিকিৎসা। বুধবার বিএমএ এর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে নগরীর ৭ রাস্তা মোড়ে বিক্ষোভ করেন চিকিৎসকরা। দোষীদের আইনের আওতায় আনার পাশাপাশি মামলা নিতে গড়িমসি করায় সদর থানার ওসি আসলাম বাহারকে প্রত্যাহারের দাবি জানান তারা। এদিকে ডাক্তার আব্দুর রাকিব উদ্দিনের মৃত্যুর ঘটনায় খুলনা সদর থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা করেছেন তার ভাই সাইফুল ইসলাম খান। এ ঘটনায় রহিম নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার এক অন্তঃসত্ত্বার মৃত্যুর ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগ এনে ডাক্তার রাকিবের উপর হামলা করে স্বজনরা। গুরুতর আহত ডাক্তার রাকিব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মারা যান। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীম, চিকিৎসা সেবা বন্ধ হওয়ায় সাধারণ যেসব রোগীরা আছেন তাদের ভোগান্তি কেমন দেখছেন, আর আন্দোলনরত চিকিৎসকরা কি বলছেন, আজকে কি তাদের কোনো কর্মসূচি রয়েছে কিনা জানাবেন? আমি আন্দোলনরত চিকিৎসকদের সাথে কথা বলেছিলাম। তারা যেটা বলেছেন যে তারা দুপুরে 1:30টার পর খুলনা প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। তারা ওই সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে তারা তাদের পরবর্তীতে আরো কি কি করণীয় আছে সেই কর্মসূচিগুলো ঘোষণা করার সম্ভাবনা রয়েছে বলে তারা বলছেন। আর আন্দোলনরত চিকিৎসকরা যেটা বলছেন যে তাদের যে দাবি রয়েছে, অর্থাৎ এই ঘটনার সাথে জড়িত যে 4 জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে সেই 4 জনকেই গ্রেপ্তার করতে হবে। 4 জন যত সময় না গ্রেপ্তার করা হবে তাদের আন্দোলন কিন্তু অব্যাহত থাকবে। আর একটা বিষয়, আমি এই মুহূর্তে কিন্তু অবস্থান করছি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। তো আমি সকাল থেকে এখানে অবস্থান করছি। আমি যেটা দেখেছি যে আসলে জরুরি বিভাগে চিকিৎসা রয়েছে, জরুরি বিভাগে যারা আসছেন তাদেরকে আসলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে বহির্বিভাগ কিন্তু আসলে বন্ধ রয়েছে। বহির্বিভাগে যারা চিকিৎসা দিতে আসছেন বিভিন্ন স্থান থেকে তারা আসলে চিকিৎসা না পেয়ে কিন্তু আসলে ভোগান্তির শিকার হচ্ছেন। তো এই বিষয়ে সব বিষয় নিয়েই কিন্তু আমি কথা বলেছিলাম চিকিৎসক নেতা যারা আছেন খুলনার বিএমএ এর সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে। তারা যেটা বলছেন যে যেহেতু একজন চিকিৎসক নিহত হয়েছেন, যে নিহত হওয়ার কারণে কিন্তু তারা আসলে অনেকটা বাধ্য হয়েই যে কর্মবিরতির যে আন্দোলনের যে কর্মসূচি তারা দিয়েছেন তারা কিন্তু আসলে কর্মবিরতিতে যেতে চাননি। কারণ আসলে তারা যেটা বলছেন যে রাইসা ক্লিনিকের যে জায়গায় ঘটনাটা ঘটেছে, চিকিৎসকের উপরে হামলা হয়েছে, ওই জায়গা থেকে কিন্তু তার পাশেই কিন্তু আসলে খুলনার গল্লামারি পুলিশ বক্স অবস্থিত। যে সময় ডাক্তারের উপর হামলা করা হয় সে সময় কিন্তু আসলে কোনো পুলিশ এগিয়ে আসেনি। এছাড়া কিন্তু ঘটনার পর ডাক্তারের মৃত্যুর পরও কিন্তু আসলে মামলা নিতে অনেকটাই পুলিশ গড়িমাসি করে। কারণ গত 17 তারিখের রাতের ডাক্তার 17 তারিখ রাতে ডাক্তার মারা গেলেও কিন্তু গতকাল দুপুর 3:30টা নাগাদ লেগেছে আসলে মামলা গ্রহণ করতে। যে এই যে মামলা নিতে যে আসলে পুলিশ প্রশাসনের যে আসলে একটা গড়িমসি, যে কারণেই কিন্তু আসলে চিকিৎসকরা বাধ্য হয়ে আসলে আন্দোলনে যে গিয়েছেন। আর আমি এই বিষয়ে সব বিষয় মিলেই আসলে কথা বলেছিলাম খুলনার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে। তিনি যেটা বলছেন যেহেতু যে রাইসা ক্লিনিকে যে ঘটনাটা ঘটেছে, ডাক্তারের উপর হামলা হয়েছে, তার পাশে পুলিশ বক্স থাকলে আসলে ক্লিনিকের ভেতরে কি হচ্ছে এটা কিন্তু আসলে বাইরে থেকে আসলে পুলিশের পক্ষে বোঝা সম্ভব নয়। যে কারণে আসলে পুলিশ কোনো তাৎক্ষণিকভাবে কোনো ব্যবস্থা নিতে পারেনি। এছাড়া কিন্তু আসলে ঘটনা ঘটার পর কিন্তু যেমন আবারও আপনার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করব। খুলনায় সাধারণ রোগীদের দুর্ভোগ এবং আন্দোলনরত চিকিৎসকদের নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী শামীমুজ্জামান। করোনা শনাক্তে নয়, অ্যান্টিবডি টেস্টে অনেকটাই কার্যকর গণস্বাস্থ্যের কিট। 1 মাসের যাচাই বাছাই শেষে এই তথ্য দিলেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া। তবে গণস্বাস্থ্য কেন্দ্র বলছে এই কিট দিয়ে তারা করোনা শনাক্তের দাবিই করেনি। এদিকে গণস্বাস্থ্যের কিট ব্যবহারে সরকারকে অনুমোদন দেওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। যাচাই বাছাইয়ের জন্য 12 মে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় GR COVID-19 ডট ব্লড কিট জমা দেয় গণস্বাস্থ্য কেন্দ্র। অবশেষে এলো কাঙ্ক্ষিত পরীক্ষার ফল। সংবাদ সম্মেলন করে ফল জানালো মূল্যায়ন কমিটি, অথচ সেখানে নেই গণস্বাস্থ্য কেন্দ্রের কেউ। নিয়ম অনুযায়ী ওনাদের সাথে আমাদের সাথে যেহেতু ডিসক্লোজার এগ্রিমেন্ট আছে, ডিসক্লোজার এগ্রিমেন্ট যেহেতু ওনারা সাইন করেছে, সেটা আমরা মনে করি সেটা আমাদের সাথে ওনাদের করা উচিত ছিল।
আমরা তখন আমাদের একটা বলার এটা সেদিন যে কোনো এটা একটা নর্মস। ইতিপূর্বেও অনেক অনেক কথা বলা হয়েছে, কারো সম্পর্কে ঘুষ, কারো সম্পর্কে এটা, কারো সম্পর্কে ওইটা, এগুলো আমার মনে হয় সঠিক কথা না। বঙ্গবন্ধু মেডিকেলের দাবি গণস্বাস্থ্যের কিট উপসর্গ থাকা রোগীদের করোনা শনাক্তে কার্যকর নয়, যদিও গণস্বাস্থ্য কেন্দ্র বলছে এটি কেবল অ্যান্টিবডি পরীক্ষায় সক্ষম জানিয়েই জমা দেওয়া হয়েছিল। গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস কর্তৃক প্রদত্ত কিট অ্যান্টিবডি শনাক্ত করতে পারলেও আইজিএম যা ইনফেকশনের শুরুতেই তৈরি হয় এবং আইজিজি ইনফেকশনের বিলম্বিত পর্যায়ে তৈরি হয়, তা আলাদাভাবে পার্থক্য করতে পারে না। আমরা কখনোই ক্লেম করি নাই যে অ্যান্টিবডি প্রথম থেকে রোগ নির্ণয় করতে পারে। আমরা কেন, বিজ্ঞান যেটা বলেছে সেটা হচ্ছে যে অ্যান্টিবডি রক্তে এপিয়ার করা শুরু করে আর্লিয়েস্ট 7 দিন থেকে। তবে করোনা সংক্রমণের পরিধি বোঝার জন্য এবং লকডাউন তুলে নেওয়ার ক্ষেত্রে এই কিট ব্যবহারের সুপারিশ করেছে বিএসএমএমইউ। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় এ ধরনের কিট বিশ্বের বিভিন্ন দেশেই ব্যবহার হচ্ছে। এটি নতুন বা ক্ষতিকর কিছু নয়। এইটা স্ক্রিনিং টেস্ট হিসেবে ব্যবহৃত হতেই পারে। এটা ইফেক্টিভ কিনা দেখার জন্য আমরা 2-1 জায়গায় এটা শুরু করে দিতে পারি এবং শুরু করে দেখি, আবার এইটাকে আমরা ম্যাচ করি আমাদের পিসিআর টেস্ট যেটা স্পেসিফিক, এবং এমনকি পিসিআর টেস্টেও ফলস নেগেটিভ আসতে পারে। এই প্রতিবেদনটি এখন ওষুধ প্রশাসন অধিদপ্তরের কাছে পাঠিয়েছে বিএসএমএমইউ। গণস্বাস্থ্যের কিট ব্যবহারের অনুমতি পাবে কি পাবে না এখনই কিছু জানাতে চান না তারা। দেখে ফেলছেন না, আমার কিছু বলার নেই। করোনা শনাক্তে অ্যান্টিজেন কিট পরীক্ষার জন্য জমা দিয়ে রেখেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এখন সেটির কিছু জটিলতা দূর করে একটি ডিভাইস বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়কে দেবে প্রতিষ্ঠানটি। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঊর্ধ্বমুখী ধারাতেই আছে দেশ। একদিনে প্রথমবার শনাক্ত হলো 4000-এর বেশি। পরীক্ষা হয়েছে সর্বোচ্চ 17,527টি নমুনা। বুধবার দুপুরের আগ পর্যন্ত 24 ঘন্টায় করোনায় মারা গেছেন আরও 43 জন। এ নিয়ে দেশে মোট প্রাণহানি 1305 জনের। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 98,489 জন। দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলছে। সারা দেশে মোট 59টি ল্যাবে সর্বোচ্চ 17,527টি নমুনা পরীক্ষায় শনাক্ত 4008 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 22.87%। বুধবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় মারা গেছে 43 জন। এর মধ্যে 28 জন পুরুষ, 15 জন নারী। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 1305 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.33%। বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের মধ্যে একজন, 11 থেকে 20 বছরের মধ্যে একজন, 21 থেকে 30 একজন, 31 থেকে 40 4জন, 41 থেকে 50 4জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 9 জন এবং 81 থেকে 90 বছরের 2 জন। বিভাগ ভিত্তিক ঢাকা বিভাগে 21 জন, চট্টগ্রাম বিভাগে 12 জন, রাজশাহী বিভাগে 4 জন, খুলনা 2 জন, সিলেট 1 জন, ময়মনসিংহ 2 জন এবং রংপুর বিভাগে 1 জন। 24 ঘন্টায় হাসপাতাল ও বাসায় আরও 1925 জন সুস্থ হয়েছে। এ নিয়ে মোট সুস্থ হলেন 38,189 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 38.77%। 24 ঘন্টায় আইসোলেশনে 718 জন এবং 24 ঘন্টা আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 268 জন। এ পর্যন্ত আইসোলেশনে 17,197 জন। এ পর্যন্ত ছাড় পেয়েছেন 6,445 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 10,752 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে 3,041 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,29,820 জন। করোনা সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সকলকে মাস্ক ব্যবহার করার তাগিদ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনায় আক্রান্ত হয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে কথা জানিয়েছেন মন্ত্রী নিজেই। বাণিজ্যমন্ত্রী জানান তার শারীরিক অবস্থা ভালো আছে। হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। ঈদের আগে তার করোনার নমুনা পরীক্ষা হলেও সেবার করোনা নেগেটিভ আসে। দ্বিতীয় দফায় পরীক্ষায় এবার করোনা পজিটিভ হয়েছে। 2008 সাল থেকে টানা তৃতীয়বারের মতো রংপুর 4 আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। 2018 সালের নির্বাচনের পর আওয়ামী লীগ টানা তৃতীয়বারের মতো ক্ষমতা এলে বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পান টিপু মুনশি।
করোনা রোধে মুখে সার্বক্ষণিক মাস্ক পরা নিশ্চিত করতে খুব শিগগিরই ঢাকা সহ সারা দেশে শুরু হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। কাউকে মাস্ক ছাড়া পাওয়া গেলেই করা হবে জরিমানা। সে সাথে স্বাস্থ্যবিধি না মানলে সংক্রামক রোগ আইন অনুযায়ী হতে পারে 6 মাসের জেল। এরই মধ্যে এই সংক্রান্ত গণবিজ্ঞপ্তি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনা সংক্রমণ রোধে ঘরের বাইরে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু রাজধানীর অনেকে এখনো মানছেন না এই নির্দেশনা। জনবহুল এলাকা কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতাদের মাস্ক ব্যবহারে রয়েছে চরম উদাসীনতা। এটা রাখার জন্য মাথাতে গামছা মানতে পড়ে গেছে। এটা তো মাসে দিতেই হবে, এটা তো নিরাপত্তার জন্য দিতে, এটা তো না দিলে তো খারাপ দেখা যাচ্ছে। করোনাকালে বেড়েছে নানা সুরক্ষা সামগ্রীর বিক্রি, অথচ স্যানিটাইজার, মাস্ক, হ্যান্ড গ্লোভস বিক্রেতাও মানছেন না স্বাস্থ্যবিধি। সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরাও রয়েছে ঝুঁকিতে। মাস্ক, গ্লাভস, জুতা ছাড়াই চলছে শহরের আবর্জনা পরিষ্কারের কাজ। সবাইকে দিয়েছে, কিন্তু এটা আমাদেরকে দেওয়া হবে না। মুদি দোকানের মুখে নেই মাস্ক, ক্রেতাদেরও একই অবস্থা। মানা হচ্ছে না স্বাস্থ্যবিধির নির্দেশনা, যেন সবকিছু চলছে ঠিকঠাক, নেই সংক্রমণের ভীতি। তবে সব জায়গায় যেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না, সেখানে বাগেরহাটের চিত্র তার উল্টো। জেলা প্রশাসকের নির্দেশে মুখে মাস্ক না থাকলে পণ্য বিক্রি বন্ধ। এতে সাড়াও দিয়েছেন ব্যবসায়ীরা। প্রত্যেক দোকানে দোকানে মাস্ক না থাকলে আমি পণ্য বিক্রি করি না। এটা ক্রেতা সাধারণের সচেতনতার জন্য, সেই জন্য নিজেও মাস্ক পরে এবং অন্য মানুষকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করে। স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংক্রমণ প্রতিরোধ আইন অনুযায়ী ঘরের বাইরে চলাচলের ক্ষেত্রে সব সময় মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, না মানলে জেল জরিমানা। বলা আছে জরিমানা যে 1 লাখ টাকা অনাদায়ে 6 মাসের কারাদণ্ড, সেরকম তো অনেক আগে থেকে বলা ছিল। আমরা খবর এটা তো আমরা গণবিজ্ঞপ্তি এখানে দিয়ে দিচ্ছি, সেটা হলো যে কার্যকর করবে যারা আদালত আছে, ওনারা সেটাকে কার্যকর করবে। 3 মাসে দেশে প্রায় 1 লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি সঠিকভাবে না মানার কারণেই মে জুনে বেড়েছে আক্রান্তের হার। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 61টি গবেষণাগারে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষা করা হচ্ছে, কিন্তু পরীক্ষার নমুনা জমা দিতে গিয়ে নানা ভোগান্তির কথা বলছে সাধারণ মানুষ। এছাড়া নমুনা দিতে এসে স্বাস্থ্যবিধি এবং শারীরিক দূরত্বের নির্দেশনাও মানছেন না কেউ। এ বিষয়ে আরও জানাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। বনি, করোনার নমুনা জমা দিতে গিয়ে সাধারণ মানুষ কি ধরনের ভোগান্তির শিকার হচ্ছে, আর এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কি বলছে? দেখুন, প্রথমে যদি আমি আপনাকে বলে রাখতে চাই যে আজকে যেহেতু সকাল থেকে আসলে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই তুলনায় ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে যে পরিমাণ মানুষের ভিড় দেখা যায়, সেই তুলনায় আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম। আমরা যদি আপনাদেরকে এখন দেখাই, আমরা বঙ্গবন্ধু মেডিকেলের ভেতরে আছি। এই জায়গাতে যে লাইনটি করা হয়েছে, এই লাইনটির মধ্যে আসলে যে সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটি নিশ্চিত করার জন্য সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন এখানে যারা দায়িত্বরত আছেন তারা। আমরা সকালে যখন এখানে এসেছিলাম, যখন গেট বন্ধ ছিল, তখন আমরা দেখেছি যে মানুষের একটা ছোটোখাটো জটলা হয়েছিল সেখানে। সেক্ষেত্রে কিন্তু আসলে সামাজিক দূরত্বের যে বিষয়টি, সেটি মান্য করা হচ্ছে না বললেই চলে। পাশাপাশি আমরা মানুষের সাথে কথা বলে জানতে চেয়েছিলাম যে আসলে তারা এখানে এসে কী ধরনের ভোগান্তিতে পড়ছেন বা পড়েছেন। আমরা অনেকের সাথে কথা বলে জানতে পেরেছি, যাদের মধ্যে বেশিরভাগ অভিযোগই পাওয়া যাচ্ছে যে যারা অনলাইনে এইখানে সিরিয়াল নাম্বারের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বা করছেন, তারা অনেকেই ভোগান্তির কথা বলছেন। তারা বলছেন যে বারবার অ্যাপ্লাই করা সত্ত্বেও আসলে তারা সেরকম সিরিয়াল নাম্বার পাচ্ছেন না, এবং প্রায় তাদের দেখা যাচ্ছে যে সিরিয়াল সব শেষ প্রক্রিয়া, যেটা সিরিয়ালের জন্য অ্যাপ্লাই করার সময় সিলেক্ট করে, সেই যখন অ্যাপ্লাই করে তখন আসলে সার্ভার ফল করে। এরকম একটি সমস্যার কথা কিন্তু আমরা শুনতে পেরেছি। এই বিষয়ে আমরা পরবর্তীতে হয়তো কর্তৃপক্ষের সাথে কথা বলে আপনাদেরকে আপডেটটা জানাতে পারবো। তবে সাধারণ মানুষের মধ্যে একটি ব্যাপার রয়েছে যে আসলে যারা আসছেন এখানে, যেহেতু সিরিয়াল দিয়ে বা ডেটটা নিয়ে আসছেন, কিন্তু যে আগে ঢুকতে পারবে সে সবার প্রথমে নমুনা পরীক্ষা করতে পারবে। এই কারণে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পারি যে মানুষের একটা চাপ এখানে দেখা যাচ্ছে, এবং অনেক মানুষ এখানে সকাল 7টারও আগে থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছেন, এমনটিও কিন্তু আমরা শুনতে পেরেছি। যার ফলে এখন যেহেতু প্রায় 9:30 বা যেই 9:30 প্রায় 9টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলে, এখানে পরীক্ষার
নমুনা সংগ্রহ শুরু হয়েছে হচ্ছে 9টা 10 কি 15-র দিকে, অর্থাৎ এই যে 2 ঘন্টার মতো অপেক্ষা করা, এই জিনিসটা কে অনেকেই আসলে ভোগান্তি মনে করছেন। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা যে অনলাইনের যে কথাটা বলছিলাম, সেই জিনিসটি নিয়েই কিন্তু মানুষের মধ্যে অভিযোগটি সবচেয়ে বেশি। পাশাপাশি অনেকে এমনও বলছেন যে অনেক আগেও তিনি হয়তো সিরিয়াল দিয়েছেন, কিন্তু এসে আসলে তিনি দেখতে পেরেছেন যে তার নামটি সিরিয়ালে আসেনি। এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে সাধারণ দিনের তুলনায় আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা করতে আসার চাপটা অনেকটাই কম। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: করোনা ও আমপান দুর্গতদের ত্রাণ বন্টনে অনিয়মের অভিযোগ, ব্যবস্থা নেয়ার আশ্বাস। এবং করোনা দুর্যোগে নদ নদীতে দূষণ ও মাছ ধরা কম, ইলিশ উৎপাদনের রেকর্ডের আশা। স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা রেখে এবার সারা দেশে কোরবানির পশুর হাটগুলো পরিচালনা করা হবে। স্বাস্থ্যবিধি রক্ষায় কমানো হবে হাটের সংখ্যা, এমন কথাই জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। এদিকে এবছরও পর্যাপ্ত পশু থাকায় ভারত থেকে কোনো পশু আমদানি হচ্ছে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। করোনা সংক্রমণের কারণে এবার ঈদুল ফিতর উদযাপিত হয়েছে অনেকটা ঘরবন্দি অবস্থায়। তবে ঈদুল আজহায় থাকে পশু কেনা ও কোরবানি, আর পশুর হাটে ব্যাপক জনসমাগম হয় বলে এ নিয়ে এখন থেকেই ভাবছে সরকার। তাই আসছে ঈদুল আজহায় জনস্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। দেশের কোথাও স্বাস্থ্যবিধি ভঙ্গ করে কোনোভাবেই পশুর হাট বসানো হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী। পশুর হাটে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে সরকার স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বাত্মকভাবে কাজে লাগাবে বলে জানান তিনি। স্বাস্থ্যবিধি মানতে ছোট ছোট হাটগুলো বসানো হবে না, লোকালয় থেকে দূরে এবং অপেক্ষাকৃত বড় জায়গায় অস্থায়ী পশুর হাট বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তাজুল ইসলাম। ডিস্টেন্স মেনটেন করে করার জন্য বলা হয়েছে, পশুরাদেরকে প্রদর্শনের জন্য উত্থাপন করা হয়, সেগুলোর জন্য সোশ্যাল ডিস্টেন্স করে মেনটেন করে করা হয় এবং হেলথ কোডগুলো মেনে চলা হয়। এই সমস্ত নির্দেশনা আমাদের মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে। এদিকে ঈদুল আজহাকে কেন্দ্র করে ভারত থেকে বৈধ বা অবৈধভাবে কোনো পশু আনার প্রয়োজন নেই বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। তিনি জানান, গত বছরের মতো এবারও ভারত থেকে কোনো পশু আমদানি করা হবে না। কোরবানির জন্য যে সংখ্যক গরু, মহিষ, ছাগল, ভেড়া প্রয়োজন তার চেয়ে অনেক বেশি পশু দেশি আছে বলেও জানান তিনি। আসন্ন ঈদুল আজহায় যে পরিমাণ প্রাণীর প্রয়োজন হবে, যদি স্বাভাবিকভাবে মানুষ কোরবানির জন্য প্রাণী সংগ্রহ করেন, যা দরকার তার চেয়ে অনেক বেশি উৎপাদিত প্রাণী রয়েছে। কোনোভাবেই ভারত থেকে বৈধ অবৈধ কোনো উপায় প্রাণী আসতে হবে না। স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশু সংগ্রহ, বিক্রি এবং পরিবহনের লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। আমাদের কাছে হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটের ঘাটতি পূরণে ব্যাংক খাতের ওপরই বেশি নির্ভরশীল সরকার। প্রায় 85,000 কোটি টাকা ব্যাংক থেকে নেওয়া হলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে যাওয়ার আশঙ্কা দেখছেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। এর প্রভাব পড়বে বিনিয়োগ এবং কর্মসংস্থানে। তাই ঘাটতি পূরণে কম সুদে বৈদেশিক উৎস থেকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হওয়ায় সরকারের ব্যাংক ঋণ নির্ভরতা বাড়ছেই। 2020-21 অর্থ বছরে অভ্যন্তরীণ খাত থেকে 1,09,980 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়া হবে 84,980 কোটি টাকা। বাকি ঋণ নেওয়া হবে সঞ্চয়পত্র ও অন্যান্য খাত থেকে। বাজেট বাস্তবায়নে আগামী অর্থ বছরে এনবিআরকে 3,30,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে। যদিও বরাবরের মতোই রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকার ব্যাংক খাতের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়লে তারল্য সংকটের আশঙ্কা করছেন ব্যাংকাররা। কোম্পানিতে বা একটা ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ না করে বিল ও বন্ডে বিনিয়োগ করলেন এবং যেখানে আপনি এখানে বিনিয়োগ করলে 9% আপনি আয় করতে পারতেন, আপনি তো সরকারের ওখানে বিনিয়োগ করলে 6-এর উপরে আয় করছেন না। তো আসলে এটা লং টার্মে সাস্টেনেবল না। লং টার্মে একটা ব্যাংকে তার ডিপোজিট, তার আপনার লোন কাস্টমারদেরকে বা অর্থাৎ শিল্প খাত, অন্যান্য খাতেই লোন দিতে হবে। সরকার ব্যাংক খাত থেকে বেশি ঋণ নিলে চাহিদা অনুযায়ী ঋণ না পাওয়ার আশঙ্কা দেখছেন বেসরকারি খাতের উদ্যোক্তারা। ব্যাংকরা সেফ মনে করছে সরকারকে টাকা দেওয়াটা সেফ, বিজনেসকে টাকা দিলে হয়তো টাকাটা
ডিফল্ট হবে, যেহেতু পরিস্থিতির নিশ্চয়তা নাই। এখানে ব্যাংকরাও কিন্তু প্লে সেফ করবে। সুতরাং ওই দিক থেকে আপনার যারা ছোট মাঝারি শিল্প, যারা ধরেন লোন পেতে আগ্রহ একটু সমস্যা ফিল করতো, ওনাদের কিন্তু একটা সংকট হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বাজেট বাস্তবায়নে ব্যাংক ঋণ নির্ভর হওয়া ঠিক হবে না। এতে বেসরকারি খাত বঞ্চিত হতে পারে। এ অবস্থায় বাংলাদেশ ব্যাংক ও বৈদেশিক উৎস থেকে সরকারকে ঋণ নেওয়ার পরামর্শ তাদের। ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, IMF, তারপরে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ব্যাংক, যাই কাউকে থেকে সহজ নেয়, শর্তে ঋণ নেয়, সেটা বেটার হবে। অর্থাৎ ব্যাংক থেকে যদি ধরুন আপনি 8 আর 9% ইল্ড রেটে যদি বন্ড ছেড়ে যদি ব্যাংক থেকে নেন, ব্যাংকরা তো তখন আর ওই ব্যবসায়ীদের ঋণ দেবে না, তখন তো এটা রিস্কলেস, মানে একটা ভালো 8 থেকে 9% রিটার্ন পাবে। অর্থাৎ কেন তারা ঋণ দিতে যাবে? 2019-20 অর্থ বছরে বাজেট ঘাটতি পূরণে 47,000 কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা ধরা হলেও সংশোধিত বাজেটে তা বেড়ে দাঁড়ায় 82,000 কোটি টাকায়। 2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা ও ঘূর্ণিঝড় আম্পান দুর্গতদের সহায়তায় নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার। সাতক্ষীরায় দফায় দফায় বরাদ্দ দেওয়া হচ্ছে শত শত মেট্রিক টন চাল, শুকনো খাবার, টিন ও নগদ টাকা। কিন্তু ইউনিয়ন পর্যায়ে স্বজনপ্রীতি পরিমাণে কম দেয়া আর অসম বন্টনের অভিযোগ উঠেছে। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, সবকিছু মনিটরিং হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। করোনা ও ঘূর্ণিঝড় আম্পানে দুর্গতদের সহায়তায় শুধু সাতক্ষীরায় এখন পর্যন্ত 2800 মেট্রিক টন চাল, 500 বান্ডেল টিন এবং বিভিন্ন পণ্য ক্রয় ও নগদ বিতরণের জন্য 1,80,00,000 টাকার মতো দেয় সরকার। সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হচ্ছে ঘূর্ণিঝড়ে বেশি ক্ষতিগ্রস্ত আশাশুনির প্রতাপনগরে। জেলা প্রশাসকের ঘোষণা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবার ও স্বেচ্ছাশ্রমে বাঁধ মেরামতকারীদের প্রত্যেককে 10 কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও এখনও অনেক পরিবারে পৌঁছেনি সাহায্য। যারা পেয়েছেন তাদেরও অনেকে 2 থেকে 3 কেজি কম পাওয়ার অভিযোগ করছেন। 7 দিন কাজ করছি, কাজ করার পরে একদিন চাউল দিয়েছে আমাদের, তাও 7 কেজি চাউল দিয়েছে। 2-3 ঘর হিন্দু আছি তো আমরা কিছু পাই নাই। অভিযোগ উঠেছে স্বজনপ্রীতির, বেশি দুর্গত এলাকা রেখে কম ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের। দুর্গতদের তালিকা করা নিয়েও আছে প্রশ্ন। যেসব এলাকায় এখনো প্লাবিত হয়নি সেসব এলাকার মানুষগুলো পাচ্ছে। 15 দিন পর্যন্ত মানুষ কাজ করি, একদিন চাউল পেয়েছে, তাও সবাই না। যেভাবে ওখানে তালিকা দিয়েছে বিভিন্ন কায়দায় তারা সেইভাবে চাউল পেয়েছে। এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে সবার সামনে কথা বলতে অস্বীকৃতি জানান স্থানীয় ইউপি চেয়ারম্যান। এই ব্যাপারে আমি বক্তব্য দিতে রাজি না। আপনি এই ব্যাপারে ডিসি সাহেব এবং জেলা এর সাথে কথা বলেন। কিন্তু এলাকার লোক যেটা বলছে, সেই এলাকার লোকের বক্তব্য আপনি যেটা বলেন সেটা আপনি করলে কেন? এটা আমার বিষয় না। সেটাই তো আমি নেব। আমি যখন বলবো তখন আমি আপনাকে বললাম, এখন সেটা আমি আমার পরিষদে বলবো। তবে অভিযোগ শুনে স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, মনিটরিং হচ্ছে, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অনিয়ম যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন এই সমস্ত বরাদ্দ সঠিকভাবে বাস্তবায়ন কাজে লাগানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং সেখানে এটাকে পর্যবেক্ষণও করা হচ্ছে। ত্রাণ বিতরণের সরকারি তালিকায় প্রতাপনগর ইউনিয়নের 7,685 পরিবারই 10 কেজি করে চাল পেয়েছে বলে দেখানো হয়েছে। ফারজানা ইয়াসমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার মধ্যেও সুখবর আসছে দেশের মাছ উৎপাদনে। গবেষকরা বলছেন, দীর্ঘ ছুটিতে মাছ ধরা কম ও নদীর পানির দূষণের মাত্রা কমায় এবার ইলিশ উৎপাদনের রেকর্ড হওয়ার আশা। এই ধারা অব্যাহত রাখতে জেলেদের সহায়তা করা সহ নানা উদ্যোগের কথা জানাচ্ছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। ভোলার জেলেপল্লিতে তেমন ব্যস্ততা নেই। একদিকে করোনা আতঙ্ক, অন্যদিকে 20 থেকে 23 জুলাই পর্যন্ত 65 দিন মাছ শিকারে সরকারি নিষেধাজ্ঞা, তাই ইলিশ ধরায় তোড়জোড় নেই। একই চিত্র লক্ষ্মীপুর সহ উপকূলীয় অনেক এলাকায়। যে 2 মাস অভিযান দিয়েছে সরকার, এই 2 মাস করোনা লইয়া কোস্টগার্ড ম্যাজিস্ট্রেট ব্যস্ত ছিল। গতবার তো 8,000, 6,000, 5,000 টাকার মাছ, এবার কোনো মাছ পেলাম, এবার মাছ নাই, গাঙ্গে থেকে আইসা করছি। গবেষকরা বলছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে টানা 66 দিন বন্ধ ছিল নৌপথে যান চলাচল। নদী তীরের কারখানা বন্ধ থাকায় দূষণ কমেছে আগের চেয়ে কম। এবার অনেক এলাকায় লকডাউন করায় মাছ শিকারে যেতে পারেনি জেলেরা। এতে নির্বিঘ্নে বংশবিস্তারের সুযোগ পেয়েছে মা মাছ। এসব দিক বিবেচনায় ইলিশ উৎপাদনে আশার আলো দেখছেন তারা। আমাদের অনেক জেলে সম্প্রদায়ের প্রতিনিধি এবার নদীতে এবং অন্যান্য অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ ধরা থেকে অনেকাংশে বিরত ছিল। এবার নদী দূষণ কিন্তু কম্পারেটিভলি কম হয়েছে, তার সুফল আমরা এবার পাবো আশা করি। বিশেষ করে আমি যদি ইলিশের কথা বলি, এবার ইলিশের জাটকা নিধন অন্যান্য বছরের চেয়ে অনেক কম হওয়ার কারণে এবার ইলিশের উৎপাদন বাড়বে বলে আমরা আশা করছি।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী জানান, ইলিশের গড় ওজন গত ৩ বছরে বেড়েছে ৩৫০ গ্রাম। এবার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতেও ডিম সংগ্রহের পরিমাণ বেড়েছে গত বছরের চেয়ে বেশি। দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির উদ্দেশ্যে মাছের প্রজনন ও জাত বাড়ানোর ওপর জোর দেওয়া হচ্ছে। ইলিশের যেহেতু বিশ্বব্যাপী বাংলাদেশের যে ইলিশের গৌরবোজ্জ্বল অবস্থাটা, এটা ধরে রাখার জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা কোনোভাবে এডহক ভিত্তিক পরিকল্পনা না, এই পরিকল্পনা সবসময় আমাদের কার্যকর থাকবে। দেশের চাহিদা মিটিয়ে দেশের বাইরেও ইলিশ রপ্তানি করার মতো অবস্থা হতে পারে, এটা আমরা আশাবাদী। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে 2018-19 অর্থ বছরে দেশে ইলিশ আহরণে পরিমাণ ছিল 5,17,188 মেট্রিক টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় খাগড়াছড়িতে মানবেতর জীবনযাপন করছেন বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা। 4 মাস ধরে বন্ধ বেতন, সামাজিক মর্যাদা রক্ষায় নিতে পারছেন না ত্রাণ। অর্থনৈতিক সংকটে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকেও মিলছে না কোনো সহায়তা। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। করোনার সংক্রমণ ঠেকাতে গত 17 মার্চ থেকে সরকারি নির্দেশে বন্ধ আছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। 3 মাসেরও বেশি সময় ধরে এসব বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন খাগড়াছড়ি সহ পার্বত্য এলাকার শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। তাদের আয়ের প্রধান উৎস শিক্ষার্থীদের মাসিক বেতন ও পরীক্ষা ফি। দীর্ঘ সময় শিক্ষা কার্যক্রম বন্ধের কারণে আর্থিক সংকটে পড়েছেন তারা। দীর্ঘদিন বন্ধ থাকার কারণে ছাত্রছাত্রীদের থেকে মাসিক ফিস এটা আদায় করা সম্ভব হচ্ছে না। অত্যন্ত মানবিক জীবনযাপন করছে। এখন সরকার যদি ওদেরকে একটু মানবিক দৃষ্টিকোণ থেকে ওদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন। করোনা সংকটে কর্মহীন অনেকের ঘরে সরকারি বেসরকারি সহায়তা পৌঁছালেও নন এমপিও স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের শিক্ষক কর্মচারীদের খোঁজ নেয়নি কেউ। সামাজিক মর্যাদার কারণে তারা হাত পাততে পারেনি ত্রাণের জন্য। হিল অ্যালাউন্স দেওয়া হয় না, বাড়ি ভাড়া পাইলেও সর্বসমেত মাত্র 1000 টাকা পায়, তারপর মেডিকেল অ্যালাউন্স পায় মাত্র 500 টাকা। তো কেউ 12,000 টাকা, কেউ 16,000 টাকা, আবার ওই বাড়ি ভাড়া দিতে গিয়ে তাদের নুন আনতে পান্তা পোড়ায়। এসব শিক্ষা প্রতিষ্ঠানের কোনোটিরই নেই নিজস্ব তহবিল, যে কারণে সংকটে তাদের পাশে দাঁড়াতে পারছে না প্রতিষ্ঠানগুলো। এই অবস্থায় মানবিক দিক বিবেচনায় তাদের সহায়তার কথা জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। এই দুর্যোগপূর্ণ মুহূর্তে তাদেরকে যদি সরকারের কিছু প্রণোদিত দেওয়া হয়, তারা খুবই উপকৃত হয় এবং মানবিক কারণে 3 পার্বত্য জেলায় এমপিও, নন এমপিও স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনের সংখ্যা 800-এরও বেশি। এসব প্রতিষ্ঠানে কাজ করছেন প্রায় 6000 শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুরের সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার ও অবৈধ সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। অনুসন্ধানের অংশ হিসেবে পাপুলের স্ত্রী, মেয়ে ও শালিকার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে পাপুল দেশে ফিরলে আর যেন বিদেশে যেতে না পারেন সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে সংস্থাটি। এর আগে 9 জুন অভিযুক্তদের জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, TIN নম্বর, আয়কর রিটার্ন সহ ব্যক্তিগত সব নথি তলব করে দুদক। গত 6 জুন কুয়েতকে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ। তার বিরুদ্ধে দেশটিতে মানব পাচার ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আছে। বর্তমানে কুয়েতে জেল হাজতে আছেন পাপুল। আগুনে রোগীর মৃত্যুর ঘটনায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান সহ 4 শীর্ষ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশনে চিঠি দিয়েছে পুলিশ। সন্ধ্যায় গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী এই তথ্য নিশ্চিত করেছেন। তাদের মধ্যে রয়েছেন হাসপাতালের চেয়ারম্যান হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান ও চিফ ক্লিনিক্যাল গভর্নেন্সের ডিরেক্টর ডাক্তার আবু সাইদ এম রহমান। হাসপাতালটিতে আগুন লেগে 5 রোগীর মৃত্যুর ঘটনায় এই নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। নিহত 1 রোগীর স্বজন এই ঘটনায় গুলশান থানায় মামলা করেন। 27 মে ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে আগুন লেগে 3 করোনা রোগী সহ 5 জন মারা যান। বিশ্ব করোনা মহামারীতে মৃতের সংখ্যা 4.5 লাখ ছাড়ালো। আক্রান্ত প্রায় 84 লাখ, সুস্থ হয়েছেন 44 লাখের বেশি। 24 ঘন্টায় 5000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি ব্রাজিলে মারা গেছে 1209 জন। এরপরই যুক্তরাষ্ট্রে 8 শতাধিক মৃত্যু নিয়ে মোট প্রাণহানি প্রায় 1,20,000। ভারতে 24 ঘন্টায় শনাক্ত 13,000-এর বেশি, মারা গেছেন 341 জন। ভারতে মোট আক্রান্ত 3,67,000-এর বেশি, প্রাণহানি ছাড়িয়েছে 12,000। মেক্সিকোতে মারা গেছেন 730 জন। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়ালো 18,000, মোট আক্রান্ত 1.5 লাখের বেশি।
এছাড়া 24 ঘন্টায় করোনায় চিলিতে 232, পেরুতে 201, রাশিয়ায় 194, যুক্তরাজ্যে 184 এবং ইরানে 120 জনের মৃত্যু হয়েছে। লাদাখে সংঘর্ষের ঘটনায় চীন বিরোধী বিক্ষোভ হয়েছে ভারতের বিভিন্ন অংশে। বেইজিংকে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, উস্কানি দিলে কড়া জবাব দেওয়া হবে। অন্যদিকে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানিয়েছে চীন, তবে নিজেদের 45 সেনা সদস্যের হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি তারা। ভারতীয় সেনা নিহতের ঘটনায় চীন বিরোধী বিক্ষোভ হয়েছে জম্মু কাশ্মীর ও নয়াদিল্লি সহ বিভিন্ন শহরে। চীনের বিরুদ্ধে স্লোগানের পাশাপাশি পোড়ানো হয় শি জিনপিং এর প্রতিকৃতি। সীমান্তে তারা যেভাবে আমাদের সেনাদের হত্যা করেছে তা মেনে নিতে পারছি না। তাদের বিরুদ্ধে আমি সীমান্তে গিয়ে লড়াই করতে পারবো না, কিন্তু পণ্য বয়কট করে লড়াই করতে পারবো। ভারতের করোনা পরিস্থিতি পর্যালোচনায় বুধবার মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর আগে লাদাখে শহীদ সেনাদের শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালন করা হয়। मैं देश को भरोसा दिलाना चाहता हूं, हमारे जवानों का बलिदान व्यर्थ नहीं जाएगा। আমাদের সেনাদের বলিদান ব্যর্থ হবে না। আমরা শান্তি চাই, তবে উস্কানি দিলে এর সমুচিত জবাব আমরা দিতে জানি। দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপোষ করা হবে না। और इसकी रक्षा करने से हमें कोई भी रोक नहीं सकता। এদিকে ভারতের সঙ্গে নতুন করে সংঘর্ষে জড়াতে চায় না বলে জানিয়েছে চীন। আলোচনার মাধ্যমে সংকট নিরসনে আগ্রহী তারা। সংঘর্ষের ঘটনার পর চীন ভারত উত্তেজনা নিরসনে একমত হয়েছে। কূটনৈতিক ও সামরিক আলোচনার মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা সম্ভব। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্থিতিশীল ও নিয়ন্ত্রণে আছে। ভারতের দাবি, সোমবার লাদাখের গালওয়ান উপত্যকায় সংঘর্ষে তাদের 3 সেনার মৃত্যু হয়। পরে মারা যায় গুরুতর আহত আরও 17 জন। এই ঘটনায় উদ্বেগ জানিয়ে দুপক্ষকেই শান্ত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপ আয়োজন সম্ভব নয়। আসর 1 বছর পিছিয়ে যেতে পারে মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি। আইসিসি বোর্ডের এখন দ্বিতীয় সিনিয়র সদস্য এহসান মানি। তিনি বলছেন, এবছর বিশ্বকাপ আয়োজন অস্ট্রেলিয়ার জন্য বড় চ্যালেঞ্জ, যদিও তারা কোভিড-19 বেশ নিয়ন্ত্রণে এনেছে। মানির মতে, বিশ্বকাপে কোনো দলের সদস্য করোনায় আক্রান্ত হলে অন্যদের মধ্যেও আতঙ্ক ছড়াবে, যাতে জীবনের ঝুঁকিও রয়েছে। অবশ্য পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্তের জন্য আরও 3 থেকে 4 সপ্তাহ অপেক্ষা করতে হবে বলেও জানিয়েছেন তিনি। মঙ্গলবার ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান আর্ল এডিংস এবছর বিশ্বকাপ আয়োজনের সংখ্যা প্রকাশ করেছেন। পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে শ্রীলঙ্কা সফরের জন্য কোনো যুক্তি দেখছেন না বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। এতে মানসিক লড়াইয়ে পিছিয়ে যাওয়ার শঙ্কা দেখছেন তিনি। এদিকে তাড়াহুড়ো না করে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দেখে সিদ্ধান্ত নিতে পরামর্শ দিয়েছেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক। নিজেদের মাঠে টেস্টে শ্রীলঙ্কাকে হারানো কঠিন। বাংলাদেশ লঙ্কান ডেরায় নিজেদের 100তম টেস্ট জিতে গড়েছিল ইতিহাস। ওই স্মৃতি সাহস যোগায়। টেস্ট চ্যাম্পিয়নশিপে ওদের বিপক্ষে 3 ম্যাচে ভালো কিছুর আশা টাইগারদের, কিন্তু করোনা মহামারীতে জুলাইয়ে লঙ্কা সফর অনিশ্চিত। এমনিতে লাল বলে ক্রিকেট খুব কম খেলে বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপে 3 ম্যাচে হেরেছে বাজেভাবে। লঙ্কা সফর ঘুরে দাঁড়ানোর মঞ্চ। এই সিরিজ তাই বাড়তি গুরুত্ব পাচ্ছে বিসিবির কাছেও। এ কারণে পুরো প্রস্তুত করেই দল পাঠাতে চান কর্তারা। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যথেষ্ট প্রস্তুতির সুযোগ আছে কি? মিরপুর, যেখানে আমরা ন্যাশনাল টিম মেইনলি ট্রেনিং করে, সেখানে কিন্তু এখন রেড জোন, এবং বাংলাদেশ কিন্তু প্রতিদিন মৃত্যুর হার বাড়ছে, প্রতিদিন মানুষ মারছে। এই পরিস্থিতিতে ট্রেনিং করা বা অন্য কিছু করা কিন্তু আসলেও ডিফিকাল্ট। আর আমি আমার পার্সোনালি একটা মতামত, যে টেস্ট ম্যাচ কিন্তু ইটস মোর মেন্টাল গেম। আপনি যত স্কিল ডেভেলপ করেন, মেন্টালি যদি আপনি ইফ ইউ আর নট ওকে, মানে আপনি যদি এই চিন্তাগুলো মাথায় থাকে যে করোনার কারণে বা আপনি ট্রেনিংয়ে ব্যাঘাত ঘটবে, তাহলে আমার মনে হয় না ছেলেরা যতক্ষণ মেন্টালি টাফ হবে, তখন কিন্তু শ্রীলঙ্কার সাথে টেস্ট ম্যাচ খেলারও টাফ হবে। টেস্ট অধিনায়ক মুমিনুল হকও ব্যাকফুটে। ক্রিকেটে ফেরার চ্যালেঞ্জে তার নজর এখন ইংল্যান্ড উইন্ডিজ দৌড়তে। জুলাইয়ে ওই সিরিজ দেখে ধারণা নিয়ে এগোতে চান আগামীর জন্য। ইংল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা একটা ভালো একটা আদর্শ জায়গা হতে পারে আফটার করোনা।
কারণ ওইখানে আপনি বুঝতে পারবেন, ওইখানে আপনি দেখে বুঝতে পারবেন যে কীভাবে ওরা স্বাস্থ্যবিধি মেনে খেলছে, কীভাবে নিজেদের প্রোটেক্ট করছে, কীভাবে নিজেদেরকে সেফ রাখছে। তো ওই হিসেবে চিন্তা আমার কাছে মনে হয় যেটা করোনার পরে ক্রিকেটটা নতুন করে শুরু করার একটা ভালো পজিটিভ দিক। এশিয়ার অন্য দেশের তুলনায় শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি ভালো। শোনা যাচ্ছে এশিয়া কাপের আসর বসবে দ্বীপ রাষ্ট্রটিতে। এ সুযোগে এক ঢিলে 2 পাখি মারতে চায় বিসিবি। গুঞ্জন আছে আগস্টে লঙ্কা সফরে গিয়ে সেপ্টেম্বরে এশিয়া কাপ খেলে আসার কথা ভাবছে বাংলাদেশ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাফুফেকে এজিএম ও নির্বাচন আয়োজন না করার নির্দেশনা দিয়েছে ফিফা। নির্বাচন সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই ফিফাকে জানাতে হবে, চিঠি দিয়ে সেই বার্তাই দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ফিফা সেই রেফারেন্সটা দিয়ে বলেছে যে করোনা সংক্রান্ত পরিস্থিতি অর্থাৎ স্যানিটারি অ্যান্ড হেলথ সিচুয়েশনটা যদি পারমিট করে, যদি আমাদের পরিস্থিতি ভালো হয় তাহলেই যেন আসলে কংগ্রেসটা আয়োজন করা হয়, এবং কংগ্রেস আয়োজন সংক্রান্ত বিষয়ে যদি কোনো আপডেট থাকে, ফার্দার কোনো ফিডব্যাক থাকে, অবশ্যই আমরা যেন সেটা ফিফাকে লিখিতভাবে জানাই। আর এই ছিল এখনকার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।